আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটি নতুন সেশন শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় অষ্টম রেচনতন্ত্র। হ্যাঁ, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এ অধ্যায় শুরু করার আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটি হচ্ছে এই যে আমাদের যে রেচনতন্ত্র বলতেছি, হ্যাঁ, এই রেচনতন্ত্র সম্পর্কে আমরা কি বুঝি বা কি জানি। এই রেচনতন্ত্র, ঠিক আছে, ফার্স্টে আমাদের জানতে হবে যে রেচন শব্দের অর্থ কি বা রেচন কাকে বলে। রেচন কাকে বলে, তারপরে হচ্ছে রেচন অঙ্গ কি জিনিস বা অঙ্গটি দেখতে কেমন, এর কার্যকারী ক্ষমতা কতটুকু, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাসের সর্বপ্রথম যে আলোচনা টপিক সেটি হচ্ছে রেচন। রেচন মানে আমরা আসলে কি জানি বা কি বুঝি। আচ্ছা, তো এখানে লেখা আছে, তোমরা সকলে দেখতে পাবে যে মানব দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের করার পদ্ধতি, মানে যে পদ্ধতির মাধ্যমে তোমার শরীরের যে ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে শরীর থেকে বের করে দিতে হবে। কারণ এগুলো যদি শরীরের ভিতরে রাখা হয়, আমরা কেউই চাই না যে আমাদের শরীরের ভেতরে ক্ষতিকর কোনো কিছু থাকুক যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, সেটা কি, যে ক্ষতিকরকে আমরা বলতে পারি যে টক্সিক। টক্সিক মানে হচ্ছে ক্ষতিকর, টক্সিক। আর এই যে নাইট্রোজেন ঘটিত, যে পদার্থগুলো সেগুলো কি হতে পারে, এক নম্বরে হইতে পারে হচ্ছে ইউরিয়া, ইউরিয়া তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ইত্যাদি, এবং আরও কিছু নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকতে পারে। তো এগুলোকে আমাদের শরীরের ভিতরে রাখা যাবে না, কারণ এগুলো যদি আমাদের শরীরের ভিতরে থাকে বা থেকে যায় তাহলে এগুলো আমাদের শরীরের যে বিপাকীয় যে কার্যাবলী সেগুলো নষ্ট করে দিবে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করবে। ঠিক আছে, এইটা যেহেতু এটা আমাদের শরীরের ভিতরে রাখা যাবে না, তাহলে যে পদ্ধতির মাধ্যমে আমরা এগুলোকে শরীর থেকে বের করে দিব, এক্সক্রিয়েশন করে দিব, সেটাকে বলতেছি আমরা রেচন। সেই পদ্ধতিকে আমরা কি বলতে পারি, রেচন বলতে পারি। আচ্ছা, এবং রেচনতন্ত্র কি, রেচনতন্ত্র কি, যে তন্ত্রের মাধ্যমে, অর্থাৎ যে পথ দিয়ে আমরা এই যে পদার্থগুলো নাইট্রোজেন ঘটিত বিষাক্ত বা ক্ষতিকর পদার্থগুলো আমরা বের করে দিচ্ছি, যেই তন্ত্রের মাধ্যমে, তাকেই বলা হচ্ছে রেচনতন্ত্র। বুঝা গেছে? আচ্ছা, এখন রেচনতন্ত্র, আমাদের শরীরের বিভিন্ন তন্ত্র আছে, তার মধ্যে একটি হচ্ছে রেচনতন্ত্র। এই রেচনতন্ত্রের মধ্যে ইনক্লুডেড কি কি, দেখো, মানবদেহে রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক বা কিডনি। বৃক্ক বা কিডনি, দেখো পাশে একটি ছবি আছে, এই ছবিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দুই পাশে দুটি কিডনি দেখতে পাচ্ছি। যদি আমরা একটা সমান্তরাল লাইন কল্পনা করি তাহলে দেখা যাবে যে এই যে আমাদের বাম কিডনিটা এই ডান কিডনি থেকে একটু কিছুটা উপরে অবস্থান করতেছে, দেখতে পারতেছো তোমরা?
যে ডান কিডনি বাম কিডনি থেকে কিছুটা নিচে অবস্থিত। কেন অবস্থিত এবং কতটুকু নিচে অবস্থিত করতেছে, সেটি হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার নিচে ডান কিডনি বাম কিডনির থেকে নিচে অবস্থান করতেছে। কেন? কারণ এই যে আমাদের ডান কিডনি, আমাদের এই ডান কিডনির উপরে একটা অঙ্গ অবস্থিত, যেই অঙ্গের নাম হচ্ছে কি? লিভার। লিভার, এই লিভার অবস্থান করে কোথায়? আমাদের যেহেতু ডান পাশে, ডান কিডনির উপরে, ডান কিডনির উপরে। যার কারণে এই লিভারের তো একটা ওজন আছে, তাই না? লিভারের ওজন সর্বোচ্চ 1.5 থেকে 2 কেজি হইতে পারে। এই যে 1.5 থেকে 2 কেজির একটা ওজন, হ্যাঁ, যেই ওজনের কারণে ডান কিডনিটা তার বাম কিডনির সমান্তরালে থাকার কথা, সেখানে না থেকে কিছুটা, কতটুকু? এই যে 2 সেন্টিমিটার নিচে নেমে আসে। বোঝা গেছে? আচ্ছা, এবং এই কিডনিতে, এই যে আমাদের দেখো ছবিতে একটা নীল রঙের একটা ভেসেলস দেখতে পারতেছি, সে এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, বা হচ্ছে উদর মহাধমনী। ঠিক আছে? আচ্ছা, এই যে এই রেচন, এটাকে আমরা বলতেছি রেচন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে কিডনি থেকে হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন পদার্থগুলো বের হয়ে আসতেছে কিসের মাধ্যমে? এই যে একটা পাইপের মাধ্যমে, সবুজ কালারের একটা পাইপ। এই পাইপকে আমরা বলতেছি হচ্ছে ইউরেটার। ইউরেটার। আর এই যে বলতেছি আমরা ব্লাডার বা থলি। ঠিক আছে? তো কিডনিতে ফিল্টার হওয়ার পরে আমাদের যে নাইট্রোজেন, যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো এই যে সবুজ কালার এই পাইপ দিয়ে বা এই নালিকা পথ দিয়ে কি করবে? এই ব্লাডার অথবা থলিতে এসে কিছুটা সময় অবস্থান করবে, এবং একটা সময় যখন তোমার হচ্ছে মূত্র ত্যাগের ইচ্ছা প্রকাশ হবে, সে তখন এই ব্লাডার অর্থাৎ থলির যে মাংসপেশিগুলো আছে, এগুলো কন্ট্র্যাক্ট করবে বা চাপ দিবে। চাপ দেওয়ার ফলে এই মূত্রনালী দিয়ে কি হবে? সেগুলো শরীর থেকে বের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে, এখানে কিডনি সম্পর্কে আলোচনা করা আছে যে কিডনি আসলে কি। আচ্ছা, কিডনিকে বলছে, এখানে দেখো কি বলা আছে, যে উদর গহ্বরে অবস্থিত মেরুদণ্ডের 2 পাশের প্রাচীর সংলগ্ন লালচে খয়েরি সিমের বিচির মতো একটি অংশ। আচ্ছা, সাপোজ দেখো, এটাকে যদি আমরা একটা মেরুদণ্ড হিসেবে কল্পনা করি, যে আমাদের যে মেরুদণ্ডের যে ডিস্ক আছে, ভার্টিব্রার যে ডিস্ক, হ্যাঁ, এগুলো ধরলাম হচ্ছে একটা মেরুদণ্ড। আচ্ছা, এবং কি বলছে? উদর গহ্বর, আমাদের শরীরে গহ্বর, সব থেকে বড় গহ্বর হচ্ছে 2টি। একটা হচ্ছে বক্ষ গহ্বর, বক্ষ গহ্বর, আরেকটা হচ্ছে উদর গহ্বর। বক্ষ গহ্বরকে আমরা বলতেছি হচ্ছে চেস্ট বা বুক, আর উদর গহ্বরকে আমরা বলতেছি আমাদের পেট। বুঝা গেছে? এই উদর গহ্বরের অবস্থিত মেরুদণ্ডের 2 পাশে, মেরুদণ্ডের 2 পাশে অবস্থিত লালচে খয়েরি রঙের, লালচে খয়েরি রঙের সিমের বিচির মতো। আমাদের পাশে ছবি দেওয়া আছে, যদি আমরা এটাকে যদি একটা চিত্র যদি কল্পনা করি, একটা সিমের বিচির মতো দেখা যাবে। হ্যাঁ,
এই সিমের মতো বিচির মতো দেখতে লালচে খয়েরি রঙের অংশটাকে আমরা বলতেছি কিডনি বা বৃক্ক। আচ্ছা, এই কিডনি কি দিয়ে গঠিত? বৃক্কের বাহিরের দিকে হচ্ছে উত্তল, অর্থাৎ বাহিরের দিকে, এটাও যদি হয় বাহিরের দিকে উত্তল এবং ভেতরের দিকে অবতল। ভেতরের দিকে কি অবতল, এটা যদি বাহিরে হয় উত্তল তাহলে এটা ভেতরের দিকে, এটাকে আমরা বলতেছি উত্তল। আচ্ছা, বাহিরের দিকে বলতেছি আমরা উত্তল এবং ভেতরের দিকে অবতল, এবং অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাম বা হাইলাস। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় দেখা যায় যে ক নাম্বার প্রশ্নে আসে যে হাইলাম বা হাইলাস কাকে বলে। এই যে আমরা যদি একটু চিত্রে দেখি তাহলে এই যে চিত্রে যে এই যে অংশটুকু যেখানে হচ্ছে আমি কালার দিয়ে দেখাচ্ছি, যদি কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এই যে এইটুকু অংশ যেখান থেকে আমাদের কিছু ভেসেল কিডনিতে প্রবেশ করতেছে এবং কিছু পরিমাণ ভেসেল কি হচ্ছে বের হচ্ছে, ঢুকতেছে এবং বের হচ্ছে, যেই গেটটা, হ্যাঁ, যেই গেটের মাধ্যম দিয়ে হচ্ছে কিডনির ভিতরে কিছু স্ট্রাকচার প্রবেশ করে, এইটুকু অংশ আমরা বলতেছি কি হাইলাম বা হাইলাস। আচ্ছা, কিডনির ভেতরের গহ্বরকে বলা হয় হচ্ছে পেলভিস। এখন ভেতরের গহ্বর দেখো, এই যে একটা সেকশন কিডনি, অর্থাৎ লম্বালম্বিভাবে যদি একটা কাটা কিডনির দিকে তুমি লক্ষ্য করো, সেক্ষেত্রে দেখবা এই যে ভিতরের যে গহ্বরগুলো, এই গহ্বরটাকে বলা হচ্ছে পেলভিস। এই গহ্বরটাকে কি বলা হয়? পেলভিস। আচ্ছা, এবং এই কিডনিতে কি ক্যাপসুল নামক আবরণ দ্বারা বেষ্টিত। ক্যাপসুল হচ্ছে একটা পাতলা একটা পর্দার মতো, যে পর্দা দিয়ে হচ্ছে কিডনি কি করা থাকে, কাভার করা থাকে, অর্থাৎ কিডনির পোশাক, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্যাপসুল। এবং অনেক সময় প্রশ্নে আসে যে হচ্ছে এটা অবশ্য তোমাদের জন্য না, ইন্টারমিডিয়েটে, যে কিডনি কি ধরনের অঙ্গ। হ্যাঁ, কিডনিকে বলা হয় রেট্রো পেরিটোনিয়াল অর্গান। ঠিক আছে, পেরিটোনিয়াল শব্দের অর্থ কি? পেরিটোনিয়াল শব্দের অর্থ যে আমাদের যে উদর গহ্বরের ভিতরে এক ধরনের পর্দা থাকে, যে পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম পর্দা যদি পুরোটাই কাভার করা থাকে তার একটা আলাদা নামকরণ করা হয়, এবং যদি সেই পেরিটোনিয়ামটা যদি শুধুমাত্র তার সামনের যে সারফেস, যে তল, এই তলে যদি কাভার করা থাকে, এই যে দেখো যে আমি যে কালার দিয়ে যে হিজিবিজি ড্র করতেছি, শুধুমাত্র এটা হচ্ছে সামনের কি তল। এই সম্মুখ তলে যদি এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা কাভার করা থাকে, এইটার নাম তখন হয়ে যাবে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। হ্যাঁ, আচ্ছা, এবং এই ক্যাপসুল সংলগ্ন অঞ্চলকে বলা হয় হচ্ছে কর্টেক্স, এবং কর্টেক্সের ভেতরে থাকে মেডুলা। আচ্ছা, আমরা যদি বলি যে এটা যদি ক্যাপসুল হয়, তাহলে ক্যাপসুল সংলগ্ন এই অঞ্চলটাকে বলতেছি আমরা কর্টেক্স, এবং এর ভেতরের অংশগুলোকে আমরা বলতেছি মেডুলা। এবং মেডুলাতে রেনাল পিরামিড থাকে, এই যে একটা পিরামিড, এইগুলোকে বলা হচ্ছে পিরামিড, রেনাল পিরামিড। যেহেতু কিডনির ল্যাটিন ওয়ার্ড হচ্ছে রেনাল, যার কারণে এর নামকরণ করা হয় রেনাল পিরামিড। বোঝা গেছে? আমরা পরের স্লাইড দেখি। এখানে কি বলা আছে যে নেফ্রন কি জিনিস? আমরা যদি এখন নেফ্রন নিয়ে কথা বলি, তাহলে এটি হচ্ছে
কিডনির গঠন এবং কাজের একক, কিডনির গঠন এবং কাজের একককে কি বলতেছি আমরা? নেফ্রন। এই নেফ্রনটা কই থাকে? আমরা এর আগের স্লাইডে যে দেখে আসছি না, যে একটি কিডনিতে হচ্ছে মেডুলাতে কি থাকে, এরকম পিরামিড থাকে। এই পিরামিডের ভিতরে এক ধরনের পেঁচানো সুতার মতো কিছু স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারকে বলতেছি আমরা এটা কি, এই বৃক্কের গঠন এবং কাজের একক। অর্থাৎ এই নেফ্রন এটা কি করতেছে, এগুলো দিয়েই হচ্ছে কিডনি বা বৃক্ক এটা গঠন করতেছে, এবং কিডনির যে কাজ, এই কাজটা সম্পাদিত করতেছে হচ্ছে এই নেফ্রন। যার কারণে আমরা নেফ্রনের সংজ্ঞায় বলে থাকি যে কিডনির গঠন ও কাজের একককে নেফ্রন বলে। আচ্ছা, মানবদেহে যেহেতু আমাদের দুইটা কিডনি, তাহলে প্রত্যেকটা কিডনিতে ইচ কিডনিতে কতটুকু নেফ্রন থাকে? 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। 10 থেকে 12 লক্ষ। এই 10 থেকে 12 লক্ষ এটা কিন্তু একটা কিডনিতে থাকে, একটা কিডনিতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবং এই নেফ্রনকে দুইটা অংশে ভাগ করা হয়। একটাকে বলা হয় রেনাল কর্পাসল, আরেকটা হচ্ছে রেনাল টিউবিউলস। আমরা যদি সাইডের ফিগারটা যদি দেখি, তাহলে এই যে বাটির মতো বা পেয়ালার মতো যে অংশ, এটাকে বলা হচ্ছে কর্পাসল, এবং যে টিউবের মতো অংশ, এগুলোকে বলা হচ্ছে রেনাল টিউবিউল। এখন রেনাল কর্পাসলের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস হচ্ছে যে, আমরা যদি ফিগারটা ভালো করে দেখি সেক্ষেত্রে, আচ্ছা দেখো, এই যে বাহিরের যে এইটুকু অঞ্চলকে আমরা বলতেছি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর ভিতরে যে লাল রঙের যে জালিকার মতো এটাকে বলতেছি আমরা গ্লোমেরুলাস। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা গ্লোমেরুলাস। এবং টিউবিউলসের মধ্যে কি কি অংশ থাকে? যেটা কাছাকাছি যে পেঁচানো নালিকা, সেটাকে আমরা বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা, বা ইংলিশে জমি বলো তাহলে হচ্ছে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল অর্থাৎ নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপরে দেখো, এই যে পেঁচানো নালিকাটা এদিক দিয়ে নিচে নামতে শুরু করতেছে, করে দেখো এর একটি প্রান্ত কিন্তু সরু হয়ে গেছে। হ্যাঁ, সরু হয়ে আবার পরবর্তী প্রান্ত থেকে দেখো আবার সে আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে এই যে সরু যে নালিকা পথ, এটাকে বলা হচ্ছে লুপ অফ হেনলি। কি বলা হয়? লুপ অফ হেনলি। এবং তার পরবর্তীতে যে পেঁচানো নালিকাটা শুরু হয়ে পরবর্তী যে ধাপগুলো অতিক্রম করেছে, সেটাকে আমরা বলতেছি ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। আচ্ছা, তাহলে আগেরটা বললাম প্রক্সিমাল, যেটা হচ্ছে এই রেনাল কর্পাসলের কাছাকাছি থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। আর যেটা হচ্ছে এই রেনাল কর্পাসল থেকে যেটি দূরে অবস্থিত, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টাল কনভুলেটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা। হ্যাঁ, তারপরে আমরা বলবো হচ্ছে কালেক্টিং টিউবিউলস এবং কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট এখানে দেখো লেখা আছে সংগ্রাহক নালিকা। হ্যাঁ, এই সংগ্রাহক নালিকা দিয়ে এই যে এই রেনাল কর্পাসল থেকে শুরু করে টিউবিউলস পর্যন্ত যে সকল উপাদান ফিল্টার হচ্ছে বা পরিশোধিত হচ্ছে, এবং যে বর্জ্য পদার্থগুলো থেকে যাচ্ছে, সেই বর্জ্য পদার্থগুলো কি করতেছে? এই সংগ্রাহক নালিকা কি করতেছে? কালেক্ট করতেছে, সংগ্রহ করতেছে, করে এই যে এই রেনাল পিরামিডের এখানে হচ্ছে এই কালেক্টিং ডাক্টের যে শেষ প্রান্ত এটি অবস্থিত। এটি কি করতেছে পরে? রেনাল পেলভিক। হ্যাঁ, আমরা যে বলছি না মেডুলার নিচে বা কিডনির ভিতরে গহ্বরকে বলা হয় পেলভিস। এই পেলভিসে আইসে জমা হওয়ার পরে সেটি ইউরেটার দিয়ে কি করতেছে? থলিতে জমা হচ্ছে। বোঝা গেছে? তাহলে
আমাদের কি করতেছে, নেফ্রন যে রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসলটা থেকে হচ্ছে যেগুলো উপাদান বা বর্জ্য পদার্থগুলো সেগুলো কি করতেছে, এই সংগ্রাহক নালিকা গ্রহণ করতেছে, গ্রহণ করে রেনাল পেলভিসে রাখতেছে এবং রেনাল পেলভিস থেকে পরবর্তীতে কি হচ্ছে, মূত্র থলিতে যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইড দেখি। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে বলা আছে বৃক্কের কাজ, অর্থাৎ কিডনির কাজ কি, কিডনির কাজ কি। কিডনির প্রথম কাজ হচ্ছে কি করা, মূত্র তৈরি করা, মূত্র মূত্র তৈরি করা এবং আর কি করা, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থ শরীর থেকে নিষ্কাশিত করা বা বের করা। তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ শরীর থেকে বের করা। আচ্ছা, এবং পানি সহ আর কি করে, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিড মানে অম্ল, আর হচ্ছে বেস। এই অ্যাসিড বেজের যে ভারসাম্য সেটা রক্ষা কে করে, হচ্ছে কিডনি। ঠিক আছে। আচ্ছা, এখন আসো পরবর্তী যে টপিক সেটা হচ্ছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন শব্দের অর্থ হচ্ছে এটি এমন একটি জীববৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার দেহের পানি ও দ্রবীভূত পদার্থ যেমন লবণ বা আয়ন ঘনত্বকে সামঞ্জস্যপূর্ণ বা সমানভাবে রাখে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অসমো রেগুলেশন। এই যে এই ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে, এই ক্ষেত্রে এক ধরনের হরমোন ভূমিকা পালন করে, সেটাকে বলা হয় এডিএইচ। এডিএইচ, এই এডিএইচকে বলা হয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনের ফলে কি করতেছে, যে আমাদের যে বৃক্কের যে কাজগুলো এগুলো সম্পাদিত হচ্ছে বা অসমো রেগুলেশনে হেল্প করতেছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে রোগ। ঠিক আছে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়, ঠিক একইভাবে আমাদের যদি বৃক্ক বা কিডনি যদি তার প্রপার ফাংশন না করে বা তার যে নির্ধারিত কাজ সেই নির্ধারিত কাজ যদি না করে, তাহলে কিছু কন্ডিশন তৈরি হয় বা অবস্থা তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি রোগ। যার মধ্যে প্রথম রোগ হচ্ছে বৃক্কে পাথর হওয়া। অর্থাৎ আমরা হয় হামেশাই অনেক সময় শুনে থাকি যে অমুক লোকের হচ্ছে কিডনিতে পাথর হয়েছে বা মহিলার হচ্ছে কিডনিতে পাথর হয়েছে। হ্যাঁ, এই পাথরগুলো কেন হয়? দেখো, এখানে বলা আছে বৃক্কের ভেতরে খনিজ পদার্থ ও লবণের কণাগুলো জমে কি তৈরি হয়, ক্রিস্টাল আকারে পাথরের মতো গঠন হয়। এটাকে আমরা বলতেছি কিডনিতে পাথর হওয়া। কিভাবে হচ্ছে, কিডনির ভিতরে কি খনিজ পদার্থ, খনিজ পদার্থ মানে হচ্ছে মিনারেলস এবং কিছু লবণ কি হয়, জমা হয়ে শক্ত এক ধরনের ক্রিস্টাল ফরমেশন করে, যেটা পরবর্তীতে পাথরের মতো আকার গঠন করে। হ্যাঁ, এখন এটা কেন হচ্ছে? এটা হওয়ার প্রধান অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত পানি পান না করা। ঠিক আছে, অনেকেই আছে যে হচ্ছে পানি কম খেতে চায়। কেন? এখন যেহেতু শীতকাল চলে আসতেছে, এখন এই সমস্যাটা সবার মধ্যে বেশি লক্ষ্য করা যায় যে আমি যদি পানি বেশি খাই তাহলে আমাকে বারবার টয়লেটে যেতে হবে। এর কারণে বেশিরভাগ পানি খায় এবং পানি কম খায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা মহিলারা বা মেয়েরা এরা কি করে, পানি কম খায়। কেন? কারণ অনেক সময় জার্নির করার সময়
তারা কি করে, একটা প্রপার এনভায়রনমেন্ট যুক্ত ওয়াশরুম বা তাদের ব্যবস্থা থাকে না বাহিরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এগুলোতে, যার কারণে তারা কি করে পানি কম খায়, যাতে তার ওয়াশরুমের চাপ কম লাগে এবং তাকে যেন ওয়াশরুমে যাওয়া কম লাগে। হ্যাঁ, এগুলো। বাট এর পর্যাপ্ত পানি পান না করার ফলে আমাদের কিডনি কি করে, কিডনি কি করতেছে হচ্ছে যে আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করতেছে, পানি, তারপরে হচ্ছে অম্লক্ষার। হ্যাঁ, এই পানি যখন বা হচ্ছে রক্ত যখন ফিল্টার করতেছে, সে যদি পর্যাপ্ত পানি না পায় তখন কি করতেছে, এই যে সংজ্ঞাতে আমরা বলে আসছি যে খনিজ পদার্থ এবং লবণগুলো কি হচ্ছে, তলানি পড়তেছে। হ্যাঁ, এগুলো জমতেছে, জমে কি হচ্ছে, একটা ধরনের ক্রিস্টাল তৈরি হচ্ছে। যদি আমরা ছবিতে দেখি, ছবিতে এই যে এগুলো হচ্ছে পাথর বা সেই ক্রিস্টাল। আচ্ছা, এবং আর কি বলা আছে যে অতিরিক্ত লবণ বা প্রোটিনযুক্ত খাবার খেলে, আচ্ছা, তারপর হচ্ছে উচ্চ ক্যালসিয়াম এবং বা ইউরিক অ্যাসিডের মাত্রা, কারো যদি শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি তার নর্মাল রেঞ্জের থেকে যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তার শরীরে কিছু ব্যথা অনুভব হয়, যেমন হচ্ছে তার জয়েন্টে ব্যথা হইতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে তার কোনো কাজে মন বসে না। হুম, বা হচ্ছে সারাদিন হচ্ছে খুব ক্লান্ত লাগে, সে কোনো কাজ ঠিকভাবে করতে পারবে না, সে কোনো কাজ করতে নিলে বলবে যে আমি কাজ করতে পারতেছি না, আমার শরীর ব্যথা করতেছে। হ্যাঁ, এগুলো অবস্থা থাকবে। সেটা কেন হচ্ছে, আমরা যদি তখন তার ইউরিন টেস্ট করে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা দেখি, তখন দেখবো যে হয় সেই মাত্রাটা বেড়ে গেছে। তারপরে কিডনিতে পাথর হওয়ার আরেকটা কারণ হচ্ছে পারিবারিক বা জেনেটিক্যাল। হ্যাঁ, আপনার বাবার অথবা আপনার মায়ের আছে, বা হচ্ছে আপনার বংশের কারো আছে, সেখান থেকে আপনার ভিতরে এটা ট্রান্সফার হইতে পারে। আরেকটা হচ্ছে মূত্রনালীতে ইনফেকশন, যেটাকে আমরা বলি হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, হ্যাঁ, যে মূত্রনালীতে সংক্রমণ। এই মূত্রনালীতে সংক্রমণ বা হচ্ছে ইউটিআই, এটা থেকে বেশি কাদের হয়ে থাকে, মেয়েদের হয়ে থাকে। কারণ একটি মেয়ের যে মূত্রনালীর যে দৈর্ঘ্য সেটি একটি ছেলের থেকে কম, যার কারণে দেখা গেল যে যদি আমরা যে একটা সার্ভে করি, সেক্ষেত্রে যদি দেখা যায় একটি এলাকায় যদি 50 জন মহিলা থাকে এবং যদি 50 জন পুরুষ থাকে, সেই ক্ষেত্রে এই 50 জনের মধ্যে 30 জন মহিলারই হচ্ছে দেখা গেল যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে, এবং ছেলেদের এই 50 জনের মধ্যে দেখা গেল যে 10 থেকে 15 জনের এরকম হইতে পারে। কেন? কারণ হচ্ছে মেয়েদের যে মূত্র নালীর যে দৈর্ঘ্য সেটি কম হয়ে থাকে ছেলেদের তুলনায়, যার কারণে যদি কোনো ফরেন পার্টিকেল বা যদি বহির্গত জীবাণু সহজেই কি করতে পারে, প্রবেশ করতে পারে। আচ্ছা, এবং এটি যদি হয় বা কিডনিতে পাথর হয়, সেক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারি। যেমন আমাদের যদি স্বাভাবিক একটা অসুখ, সেটা হচ্ছে জ্বর, কারো যদি জ্বর হয়, সেক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে তার জ্বর হয়েছে। এক্ষেত্রে তার শরীরের তাপমাত্রা বেশি থাকবে। হ্যাঁ, তার হচ্ছে শরীরে ব্যথা হবে, তারপরে হচ্ছে তার কোনো কিছু ভালো লাগবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঠিক একই রকমভাবে যদি আমাদের কিডনিতে পাথর হয়, সেক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ আছে। সেটি হচ্ছে 1 নাম্বার লক্ষণ, যে কোমর বা পিঠের নিচের দিকে তীব্র ব্যথা হবে। হ্যাঁ, কোমর বা পিঠের নিচের অংশ, যে অংশটিকে বলা হয় কিডনিতে যে রিজিয়ন বা যে অঞ্চলে থাকে, সেই অঞ্চলে ব্যথা হবে। অর্থাৎ আমাদের কিডনি কি বলছি, মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত সিমের বিচির মতো লালচে খয়েরি রঙের একটি অঙ্গ। হ্যাঁ, তাহলে এই যে মেরুদণ্ডের দুই পাশে অর্থাৎ কোমরের নিচের দিকে তীব্র ব্যথা অনুভব হবে, এবং সে যখন ইউরিনেশন করবে অর্থাৎ মূত্র ত্যাগ করবে বা প্রস্রাবের সময় কি হবে, তার
প্রস্রাবের যে পথ সেটি জ্বালা পোড়া বা ব্যথা শুরু হবে, এবং অনেক সময় বমি বমি ভাব লাগে বা হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যায়। যদি দেখা যায় যে কোনো একটি পার্সন যদি দিনে 5 থেকে 6 লিটারের মতো প্রস্রাব করে, সেক্ষেত্রে দেখা যায় যদি তার কিডনিতে পাথর বা রেনাল স্টোন হয়, সেক্ষেত্রে তার মূত্রের পরিমাণ কমে আসবে, ধরে নাও 2 থেকে 3 লিটার। তো এগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো, এবং সেই সময় একজন অভিজ্ঞ চিকিৎসকের আমরা শরণাপন্ন হব এবং তার কনসালটেশন আমরা গ্রহণ করব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিডনিতে প্রতিকার। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র হচ্ছে একটি রোগীর হচ্ছে তার কিডনিতে পাথর থাকার সত্ত্বেও সে হচ্ছে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কনসালটেশন গ্রহণ করেনি, যার পরে সেই পাথর দিনের পর দিন থাকার পরে তার পাথর দেখো কীরকম আকার ধারণ করেছে। তার কিডনিতে দেখো কতগুলো পাথর। হ্যাঁ, এগুলো একদিনে হয়নি, দিনের পর দিন, অনেক দিন, বছরের পর বছর দেখা গেল যে সে কোনো ডক্টরের শরণাপন্ন না হয়ে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছিল, যার ফলে দেখা যায় যে তার কিডনিতে প্রচুর পরিমাণে পাথর দেখা দেয়। আচ্ছা, এর প্রতিকার কি? ছোট পাথর হলে পানির পরিমাণ বেশি করে খেলেই কি হবে? পানির পরিমাণ বেশি খেলেই নিজে নিজেই হচ্ছে প্রস্রাবের মাধ্যমে এই পাথরটি তার শরীর থেকে বের হয়ে যাবে। এবং বড় যদি পাথরটা বড় হয় তুলনামূলক, যেমন এই ছবিতে দেখা যায় যে কিছু পাথর দেখা যে বড়, আবার কিছু ছোট। যদি ছোট পাথর হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি বেশি পরিমাণ খেলেই হচ্ছে তার প্রস্রাবের মাধ্যমে হচ্ছে পাথর শরীর থেকে নিষ্কাশিত হয়। কিন্তু যদি আমার কিডনিতে পাথর হচ্ছে বড় আকারে, অনেক বড়, সেক্ষেত্রে আমাকে কি গ্রহণ করতে হবে? যে ঔষধ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে এক ধরনের থেরাপি আছে যেটাকে বলতে আছি আমরা শক ওয়েভ থেরাপি, যে থেরাপির মাধ্যমে হচ্ছে একটা ভাইব্রেশন তৈরি হবে, যার কারণে ফলে আমাদের যে পাথরগুলো, অনেক সময় আমরা দেখি না যে কনস্ট্রাকশন এরিয়াগুলোতে হচ্ছে এক ধরনের ভাইব্রেটর পাওয়া যায় যেগুলো পাথর ভাঙার জন্য, ঠিক ওই রকম এক ধরনের শক ওয়েভ থেরাপি দেওয়া হয়, যার ফলে কিডনির যে পাথরগুলো সেটা ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং পরবর্তীতে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এবং সেটিও যদি না করা হয়, তার পরবর্তী অবস্থান হচ্ছে তাকে সার্জারি বা অপারেশন করতে হবে। সার্জারি বা অপারেশন করতে হবে। আচ্ছা, আমরা আমাদের আরেকটি অসুখ বা অবস্থার কথা পড়ব, সেটি হচ্ছে ডায়ালাইসিস। সেটি কি? ডায়ালাইসিস। আচ্ছা, ডায়ালাইসিস হচ্ছে এমন এক ধরনের কৃত্রিম বা আর্টিফিশিয়াল প্রসেস, কৃত্রিম প্রক্রিয়া, যার মাধ্যমে রক্ত থেকে অপদ্রব্য এবং অতিরিক্ত পানি, লবণ অপসারণ করা হয়, ঠিক যেমন সাধারণত কিডনি করে থাকে। কারো যদি হচ্ছে কিডনি প্রপারভাবে ফাংশন না করে, হ্যাঁ, কিডনির স্বাভাবিক কাজ কি? আমাদের শরীরের তরল পদার্থগুলোকে ফিল্টার করে অতিরিক্ত বা হচ্ছে কি বলে, অতিরিক্ত উপাদান এবং বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিচ্ছে, এবং যেগুলো প্রয়োজনীয় উপাদান, সেই প্রয়োজনীয় উপাদানগুলো আবার তার ব্লাড সার্কুলেশনে ফিরে গিয়ে শরীরের বিভিন্ন অংশে, কোষে পৌঁছায় কাজ সম্পাদন করতেছে। কিন্তু যদি আমাদের এই কিডনি তার কাজ অ্যাকুরেটভাবে, নিয়মিতভাবে না করে, সেক্ষেত্রে আমরা এক ধরনের চিকিৎসা করে থাকি, সেটাকে বলা হয় ডায়ালাইসিস। এটা বিভিন্ন হসপিটালের যে নেফ্রোলজি বিভাগ আছে তারা এগুলো করে থাকে। হ্যাঁ, তাহলে ডায়ালাইসিস কি? ডায়ালাইসিস হচ্ছে এটি এমন এক ধরনের কৃত্রিম প্রক্রিয়া। এটি কিন্তু প্রাকৃতিক প্রক্রিয়া না, এটি কৃত্রিম প্রক্রিয়া। প্রাকৃতিক প্রক্রিয়া আমরা কখন বলতেছি? যখন হচ্ছে আমাদের যে শরীরে যে ন্যাচারাল
ফাংশন, হ্যাঁ, ঈশ্বর প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত যে কাজ তিনি নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারিত কাজই সে করতেছে, এটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া। হ্যাঁ, সে নিজে নিজে করবে, কিন্তু এটাকে আমরা বলতেছি কৃত্রিম প্রক্রিয়া। এটা হচ্ছে আমরা নিজে থেকে করিয়ে থাকি। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে যে রক্ত থেকে অপদ্রব্য বা ওয়েস্ট প্রোডাক্ট, অতিরিক্ত পানি এবং লবণ অপসারণের মাধ্যমে এটি করা হয়, ঠিক যেমনটি কিডনি করে। সেম টু সেম একটা কিডনি যে কাজ করতেছে সেই কাজই করা হচ্ছে, বাট এখানে কিছু মেকানিক্যাল ফাংশন ইনভলভ থাকে। আচ্ছা, পরবর্তীতে কি বলছে যে এর কাজ কি, ডায়ালিসিসের মাধ্যমে কি করা হয়, রক্ত থেকে এই যে আমরা বলছি যে নাইট্রোজেন ঘটিত বেস কি কি, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অন্যান্য বর্জ্য পদার্থ, এগুলো বের করতেছে। তারপরে হচ্ছে অতিরিক্ত পানি, লবণ অপসারিত করে, এবং হচ্ছে ইলেকট্রোলাইট। আমাদের শরীরে কিছু ইলেকট্রোলাইট থাকে, সেই ইলেকট্রোলাইটগুলো কি কি, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট, এগুলোর ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য মানে কি, কোনোটা যদি অনেক বেড়ে যায় সেটাকে কমায় দিবে, এবং কোনো উপাদান যদি বেড়ে যায় তাকে কমাবে, আবার কোনো উপাদান যদি কমে যায় তখন তাকে বাড়াবে। ঠিক আছে, ডায়ালিসিসের মাধ্যমে বা একটি কিডনির যা ফাংশন, সেই ফাংশনটা তুমি আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে করতেছো, সেটাকে বলা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিসের ধরন, ডায়ালাইসিস প্রধানত দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় হেমোডায়ালাইসিস, আরেকটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে এই ডায়ালাইসিস কয় ধরনের? এই ডায়ালাইসিস হচ্ছে দুই ধরনের। একটিকে বলা হচ্ছে হেমোডায়ালাইসিস। হেমোডায়ালাইসিস মানে হচ্ছে যে ডায়ালাইসিস প্রক্রিয়ায়, এই যে দেখো পাশে একটি চিত্র দেওয়া আছে, যে চিত্রতে হচ্ছে একটা রোগীর হচ্ছে হাতে বা এটা ধমনী থেকে রক্ত নিয়ে, হ্যাঁ, এখানে একটি মেশিনের মাধ্যমে ডায়ালাইজার নামক একটি যন্ত্র থাকে, এই যন্ত্রের মধ্যে রক্তটাকে প্রবেশ করানোর ফলে এখানে ফিল্টার হয়ে দেখো হলুদ রঙের এক ধরনের বোতল আছে, এই বোতলে ইউরিন হচ্ছে এবং অন্যান্য কি হচ্ছে, বর্জ্য পদার্থগুলো এই বোতলে বা হচ্ছে থলিতে জমা হচ্ছে, এবং পরিশোধিত রক্ত সে কি করতেছে, আবার ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, ডায়ালাইসিস প্রক্রিয়া। এই ডায়ালাইসিস প্রক্রিয়া দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হেমোডায়ালাইসিস হচ্ছে সবচেয়ে প্রচলিত পদ্ধতি, এটা সব থেকে কমন। হ্যাঁ, এবং কি করা হয়, এই যে দেখো এখানে লেখা আছে যে একটি রোগীর হাতের শিরা বা ধমনী, হ্যাঁ, থেকে দ্বারা যুক্ত করা হয়। ঠিক আছে, এই যে যন্ত্রের যে একটি প্রান্ত কি করা হচ্ছে, ধমনী বা শিরার সাথে যুক্ত করা হচ্ছে। একটি হেমোডায়ালাইজার মেশিন থাকে, যাতে একটি ডায়ালাইজার থাকে এবং রক্ত শরীর থেকে বেরিয়ে ডায়ালাইজারে প্রবাহিত হয়। সেখানে বিশেষ তরল, হ্যাঁ, এর মাধ্যমে রক্তের বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি ছেঁকে ফেলা হয় বা ফিল্টার করা হয়, এবং বিশুদ্ধ রক্ত আবার পুনরায় শরীরে পাঠানো হয়। এই যে যেমন আমরা একটু আগে বললাম যে একটি রোগীর হাতের ধমনী বা শিরাতে এই ডায়ালাইজার মেশিনের একটি প্রান্ত প্রতিস্থাপিত করা হয়, এবং এখান থেকে রক্ত পাম্পের মাধ্যমে বের করা হয়। বের করে এই ডায়ালাইজার নামক এক ধরনের এই মেশিনের মধ্যে পাঠানো হয়। পাঠানোর ফলে এখান থেকে ফিল্টার হয়ে বা ছাঁকন পদ্ধতির মাধ্যমে যে আমাদের যে বর্জ্য পদার্থগুলো, সেখানে দেখো এখানে একটি পাত্রে জমা হচ্ছে, এবং বাকি যে পরিশোধিত রক্ত সেটি আবার পুনরায় আমরা শরীরের ভিতরে প্রেরণ করতেছি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে হেমোডায়ালাইসিস বা রক্তের মাধ্যমে। এটি করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, এবং সপ্তাহে 2 থেকে 3 বার করা হয়। আরেকটা কি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে এটি শরীরের ভেতরেই করা হয়, কোনো মেশিন ছাড়াই। আমরা যেমন হেমোডায়ালাইসিসে দেখতেছি এক ধরনের যন্ত্র থাকে, যেটাকে বলা হয় ডায়ালাইজার যন্ত্র। এই যন্ত্র কি করে, পেরিটোনিয়াল ডায়ালাইসিসে এই ধরনের কোনো যন্ত্র প্রয়োজন হয় না।
এবং হেমোডায়ালাইসিসে আমরা দেখি যে রক্তকে শরীরের ভেতর থেকে বের করে নিয়ে এসে এই যন্ত্রের মাধ্যমে পাঠানোর পরে এই যন্ত্র থেকে আবার যখন রক্ত পরিশোধিত হয়ে বের হচ্ছে তখন আমরা কি করতেছি, শরীরে আবার প্রবেশ করতেছি। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস শরীরের ভেতরেই করা হচ্ছে, ইন্টারনালি করা হয়, এখানে কোনো ধরনের মেশিনের বা যন্ত্রের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে কিভাবে করা হয়? রোগীর পেটের ভেতরে বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে একটি নরম টিউব বা ক্যাথেটার স্থাপন করা হয়। একটি বিশেষ ডায়ালাইসিস তরল এই টিউবের মাধ্যমে পেটে প্রবেশ করানো হয়। শরীরের পেরিটোনিয়াম একটি প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে। পেরিটোনিয়াম নামক যে পর্দা থাকে সেটি কী করে, একটি প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে এবং বজ্র পদার্থ এবং অতিরিক্ত পানি ওই তরলে চলে যায় এবং কয়েক ঘন্টা পর সেই তরল বের করে ফেলা হয় এবং নতুন তরল প্রবেশ করানো হয়। ঠিক আছে, এই মাধ্যমে একটি পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্পূর্ণ করা হয় এবং এই প্রক্রিয়াটি রোগী বাড়িতেও করতে পারবে। ঠিক আছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস তুমি কেউ যদি ইচ্ছা করে যে আমি হসপিটালে করব না, আমি বাসাতেই করব, সেক্ষেত্রেও হেমোডায়ালাইসিস করা যায়, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা যায়, কিন্তু হেমোডায়ালাইসিস বাসা বাড়িতে করা অসম্ভব। এই হেমোডায়ালাইসিস করতে গেলে তোমাকে অবশ্যই কোনো ডক্টরের শরণাপন্ন হয়ে হসপিটালে ভর্তি হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। এবং কোনো পার্সন বা কোনো ব্যক্তির যদি ডায়ালাইসিস, সেটি হেমোডায়ালাইসিস হোক বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস হোক, সেটি করার পরেও তার কিডনি প্রপার ফাংশন করছে না, তারপরেও দেখা যায় যে তার যে অর্থাৎ বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে চাহিদা সেটি পূরণ হচ্ছে না বা তার কাজ ঠিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের একটি স্থায়ী সমাধান, অর্থাৎ এই যে ডায়ালাইসিস সেটা হচ্ছে টেম্পোরারি, ক্ষণিক, আর প্রতিস্থাপন ট্রান্সপ্লান্ট এটা হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী একটি সমাধান, যে রোগীর কিডনি প্রতিস্থাপন করা, অর্থাৎ তার যে নিজস্ব যে কিডনি সেটি বাতিল করে নতুন এক ধরনের কিডনি তার শরীরে স্থাপন করা, এটি হচ্ছে কিডনি প্রতিস্থাপন। ঠিক আছে, এই কিডনি প্রতিস্থাপনের জন্য কি লাগে? একটি সুস্থ দাতা বা ডোনার। আমাদের অনেক সময় আমরা কম বেশি সবাই রক্ত দান করে থাকি, আমরা যখন রক্ত দিচ্ছি সেটাকে আমরা কি বলতেছি? ব্লাড ডোনার। ঠিক একইভাবে এই যে ব্যক্তিটি কিডনি দিবে বা দান করবে তাকে বলা হয় ডোনার। ডোনার মানে দান করতেছে। তিনি ডোনারের কাছ থেকে নেওয়া একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন বা ইমপ্লান্ট করার মাধ্যমে যাতে কি হয়, রক্ত পরিশোধন, বর্জ্য পদার্থ অপসারণ স্বাভাবিকভাবে চলে থাকে। কারণ ডায়ালাইসিস হচ্ছে এক ধরনের ব্যয়বহুল চিকিৎসা, যার ফলে রোগীর দেখা যাচ্ছে অনেক দিন এটা করার প্রয়োজন হয়। কোনো পার্সন যদি চায় যে আমি ডায়ালাইসিস করব না, আমি পার্মানেন্ট একটা স্থায়ী সমাধান চাচ্ছি, সেক্ষেত্রে সে কিডনি প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, তাহলে এই কিডনি প্রতিস্থাপন কেন করা হয়? যখন দেখা যায় যে দুটি কিডনি কাজ বন্ধ করে দেয়, যখন দেখা যাচ্ছে একটি কিডনি ভালো আছে এবং অপর কিডনিটি প্রপার ফাংশন করতেছে না, সেই যে ভালো কিডনিটাকে সাপোর্ট করার জন্য আমরা ডায়ালাইসিস করতেছি, কিন্তু দেখা যায় যে আমার এই দুই কিডনি, আমার শরীরে অবস্থিত দুইটা কিডনি কি হচ্ছে, তার কাজ করা বন্ধ করে দিচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রতিস্থাপন করতে পারি এবং ডায়ালাইসিসের দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান হয় না, তখন কিডনি প্রতিস্থাপন করা হয়, যেটাকে বলা হয় পার্মানেন্ট বা স্থায়ী সমাধান। আমি এর আগে এই লাইন উচ্চারণ করেছি। তাহলে কিডনি প্রতিস্থাপন হচ্ছে এক ধরনের স্থায়ী সমাধান, যেটা ডায়ালাইসিসের মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব হয় না। ঠিক আছে, এখন আমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে, তো স্যার আমরা হচ্ছে এই দাতা বা ডোনার কী হিসাবে পাবো? এই ডোনার সুস্থ ব্যক্তিও হইতে পারে এবং মৃত ব্যক্তিও হইতে পারে।
মৃত ব্যক্তি মানে দেখা যায় যে সদ্য বা কিছুক্ষণ আগে মারা গেছে, বা তাদের সাথে আগে কথা বলা ছিল যে আমি মারা গেলে বা আমার অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগানোর ব্যাপার, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে রোগীর আত্মীয় স্বজন বা নিজের কেউ হইতে পারে। সেক্ষেত্রে তার কি হইতে পারে, তার যে ব্লাড গ্রুপ, তার রক্তের গ্রুপের সাথে তার রক্তের গ্রুপ মিল আছে কি না, হ্যাঁ, এবং তার শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে সেই রিপোর্টগুলো যদি নর্মাল আসে, সেগুলো যদি মিল পাওয়া যায়, সাদৃশ্য হয়, সেক্ষেত্রে আমরা কিডনি প্রতিস্থাপন করতে পারি। ঠিক আছে, ওকে। তো থ্যাংক ইউ, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তখন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিবা যে তোমাদের আসলে কোন জায়গাটিতে হচ্ছে সমস্যা, সেই জায়গাতে আমি সমাধান করার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আমি আমার সেশন এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।